Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা যে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ পড়ছিলাম তার পার্ট 2 আলোচনা করব। পার্ট 1-এ অলরেডি আমরা টিবি কি, টিবির কজেটিভ অর্গানিজম কি, টিবির টাইপস, টিবির ড্রাগ ক্লাসিফিকেশান, ফার্স্ট লাইন ড্রাগ, সেকেন্ড লাইন ড্রাগ, টিবির কনফার্মিটি টেস্ট, মন্টক্স টেস্ট বা টিউবারকিউলিন টেস্ট এবং ফার্স্ট লাইন কিছু ড্রাগ যেমন আইসোনেজাইড, রিফাম্পিসিন, আমাদের পাইরাজিনামাইড এর মেকানিজম অ্যাকশন এবং তাদের ড্রাগ ইন্টারাকশান, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশান অলরেডি পার্ট 1-এ আলোচনা করে নিয়েছি। আজ আমরা পার্ট 2-এ রেস্ট বাকি যে পার্টটা আছে সেইটা কমপ্লিট ডিসকাশন করব। তো কন্টিনিউ দেখতে থাকো। তো ফার্স্ট যে ড্রাগটা আসছে স্টেপটোমাইসিন আমাদের অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক, যেইটা ফার্স্ট লাইন থেরাপিতে ইউজ করে। টিউবারকুলোসিস ট্রিটমেন্টে যে ফার্স্ট লাইন ড্রাগ, সেই ফার্স্ট লাইন ড্রাগের মধ্যে পড়ে আমাদের স্টেপটোমাইসিন। এবং স্টেপটোমাইসিন কি? স্টেপটোমাইসিন ইজ দ্য ফার্স্ট ড্রাগ অফ অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক এটা ফার্স্ট ড্রাগ। এর মেকানিজম কেমন? অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের যে মেকানিজম, সেই মেকানিজমই এরা ফলো করবে। এর মেকানিজম কি? অ্যামাইনোগ্লাইকোসাইডস বাইন্ডস টু সেভারেল সাইট অ্যাট 30s, 50s এবং 30s, 50s ইন্টারফেস। 30s, 50s এবং 30s, 50s এর ইন্টারফেসে বাইন্ড করার পর কি করে? ইট কজ ফিজ ইনিশিয়েশন হুইচ প্রিভেন্ট পলিজোম ফর্মেশনকে প্রিভেন্ট করে। আর কি কজ করে? কজ মিসরিডিং অফ এমআরএনএ কোডনের মিসরিডিং কজ করে। তার ফলে কি হয়? রং অ্যামাইনো অ্যাসিডস আর এন্টার ইন দ্য পেপটাইড চেন, যার কারণে রং অ্যামাইনো অ্যাসিড পেপটাইড চেনে এন্টার করে, যার কারণবশত কী হয়? ফল্টি প্রোটিন আর ফর্মড। তো কি হয় অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে? যে রাইবোজোমাল সাব ইউনিট প্রেজেন্ট থাকে। কোন সাব ইউনিট হয়? প্রোকারিওটিক ব্যাকটেরিয়া। তো তার জন্য কি হবে? 50s এবং 30s। রাইবোজোমাল সাব ইউনিটে কে প্রেজেন্ট থাকে? এমআরএনএ প্রেজেন্ট থাকে। এমআরএনএর রাইবোজোমাল সাব ইউনিটের মাঝে কে প্রেজেন্ট থাকে? এদের সাইট প্রেজেন্ট থাকে। কি সাইট প্রেজেন্ট থাকে? একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট, যাকে শর্ট ফর্মে এ সাইট বলা হয়। আর একটা পি সাইট, যাকে শর্ট ফর্মে কি বলা হয়? পেপটাইডাল সাইট। আর অ্যানাদার ওয়ান ই সাইট, যাকে শর্ট ফর্মে এক্সিট সাইট বলা হয়। এই এমআরএনএ কি করে? এর নাম শুনে বুঝতে পারছি, ম্যাসেঞ্জার আরএনএ। এমআরএন উপর কোডন প্রেজেন্ট থাকে। কোডন, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, এরকম কোডন প্রেজেন্ট থাকে। তো কি করে? এমআরএনএ যখন প্রোটিন তৈরি হবে, এমআরএনএ যে মেসেজ দিবে, সেই মেসেজ ফলো করে টিআরএনএ কি করবে? সেম অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে। এমআরএনএ যে মেসেজ দিবে, টিআরএনএ সেই অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে নিয়ে আসবে। এই কারণে এর নাম টিআরএনএ, টি ফর ট্রান্সফার আরএনএ। কোথায় নিয়ে আসবে? এ সাইটে নিয়ে আসবে। টিআরএনএ সেই অ্যামাইনো অ্যাসিডকে এ সাইডে নিয়ে আসবে এবং সেই অ্যামাইনো অ্যাসিড একটা একটা করে নিয়ে আসবে এবং তারা এ সাইড থেকে পি সাইডে ট্রান্সফার হবে। এবং এ সাইডের নাম কি বললাম? পেপটাইডাল সাইড মানে কি? এখানে পেপটাইড বন্ড ফর্মেশন হয়। তো একটা অ্যামাইনো অ্যাসিড আসলো, সে পি সাইডে চলে আসলো। আবার একটা টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে আসবে, সেও পি সাইডে চলে আসবে। আবার একটা টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এ সাইডে আসবে, আবার এ সাইড থেকে সে পি সাইডে চলে যাবে। এইভাবে কি হবে? পি সাইডে অ্যামাইনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ড দ্বারা লিঙ্কে হবে। আর অ্যামাইনো অ্যাসিড যখন পেপটাইড বন্ড দ্বারা লিঙ্ক হয়ে তাকে কী বলে? মানে বায়োকেমিস্ট্রিতে পড়েছি, তাকে প্রোটিন বলা হয়। তো এইভাবে অ্যাকচুয়ালি প্রোটিন তৈরি হয়। এবং একটা কমপ্লিট যখন প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিন আবার এক্সিট হয়ে যায়। এই কারণে এক্সিট সাইড এটা, যেখানে স্টপ হয়ে যায় আমাদের প্রোটিন সিনথেসিস প্রসেস। এইভাবে
আমাদের প্রোটিন তৈরি হয়। এবং যেহেতু এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পড়ছি, ব্যাকটেরিয়া যেহেতু প্রোকারিওটিক সেল, প্রোকারিওটিক সেলের রাইবোজোমাল সাবইউনিট কী হয়ে থাকে, 50S এবং 30S। এরপর অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকটা কী করে, এই 30S এর এ সাইট এবং 50S এর এ সাইট এবং এদের ইন্টারফেস এর এ সাইডে বাইন্ড হয়। বাইন্ড হয়ে যাওয়ার পরে কী করে, ফিজ ইনিশিয়েশন কজ করে। এই সাইডে বাইন্ড হয়ে যাওয়ার পর যখন ফিজ ইনিশিয়েশন হবে তখন টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এ সাইডে আসতে পারবে না। আর যদিও অ্যামাইনো আর কি কজ করবে, এমআরএনএ কোডনের উপর মিসরিডিং কজ করবে। যে এমআরএনএ যে কোডন আছে এখানে এরকম এ ইউ জি ইউ এরকম করে কোডন পেজেন্ট থাকে। তো যখন সে কোডনের মিসরিডিং হবে তখন টিআরএনএ ঠিক করে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতে পারবে না। যেই অ্যামাইনো অ্যাসিড দরকার প্রোটিন তৈরি করার জন্য সেই অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতে পারবে না, অন্য কোনো অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে চলে আসবে, লেখা আছে রং অ্যামাইনো অ্যাসিড। তো যখনই রং অ্যামাইনো অ্যাসিড আসবে, তো রং অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ড যখন হবে তো প্রোটিনটাও রং প্রোটিন হবে, ফল্টি প্রোটিন ফর্মেশন হবে। যে ফল্টি প্রোটিন, ফল্টি প্রোটিন মানে কি, যেই প্রোটিন আমরা চাই না সেরকম কোনো প্রোটিন ফর্মেশন হবে। প্রোটিনের কাজ কি, আমাদের সেলুলার স্ট্রাকচার মেনটেন করা বা সেলুলার বিভিন্ন ফাংশান ফলো করা, ডিএনএ তৈরি, বিভিন্ন এনজাইম তৈরি করা, বিভিন্ন রকম কাজ সেলুলার ফাংশানে পার্টিসিপেট করে আমাদের প্রোটিন। আর যখন ফল্টি প্রোটিন ফর্মেশন হবে তো প্রতিটা ফাংশানে ইনকর্পোরেট হবে, কোনো ফাংশানটা ফলো করতে পারবে না। তো তার জন্যে ব্যাকটেরিয়াটা প্রোটিন তৈরি যেমন করতে পারবে না, এরকম ফল্টি প্রোটিনের জন্যে বিভিন্ন সেলুলার লিকেজ কজ করতে পারে, আলটিমেটলি ব্যাকটেরিয়াটা মারা যাবে। তো এইভাবেই অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকরা তার মেকানিজম অ্যাকশন শো করে। এবং এর ডিটেলস ডিটেলসে আরও ভালো করে আমি অলরেডি পড়িয়েছি অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। যারা দেখো না অবশ্যই দেখে নেবে, আমি এখানে লিঙ্ক আপলোড করে দেবো। সেখানে আরও আমি ডিটেলসে আরও অ্যামাইনোগ্লাইকোসাইডের কী কী প্রপার্টি হয়, আরও এক্সট্রা জিনিস ডিসকাস করেছি। তো অ্যাডভার্স রিয়াকশান কী কী শো করে, স্টেপটোমাইসিন অটোটক্সিটি কজ করে, নেফ্রোটক্সিটি কজ করে, ড্যামেজ করে 8 ক্রেনিয়াল নার্ভকে ড্যামেজ করে। আর কি কজ করে, নিউরোমাস্কুলার ব্লকেজও কজ করে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। যে অটোটক্সিটি কে কজ করে, স্টেপটোমাইসিন। দেখো নামের সাথেই বুঝতে পারছি স্টেপটো অটো। তো যেহেতু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এটা অটোটক্সিটিটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। অটোটক্সিটি, নেফ্রোটক্সিটি, ড্যামেজ 8 ক্রেনিয়াল নার্ভ। তার সাথে কি ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টেপটোমাইসিন ইজ নন হেপাটোটক্সিক ইন নেচারের, মানে লিভারে কোনো এফেক্ট নেই, লিভারের ড্যামেজ বা এরকম লিভার সিরোসিস কোনোটা লিভার রিলেটেড কোনো এর সাইড এফেক্ট নেই, নন হেপাটোটক্সিক। কিন্তু আমরা কি দেখলাম, আইসোনাইজাইড, রিফাম্পিসিন, তার সাথে পাইরাজিনামাইড, এরা কি হেপাটোটক্সিক ইন নেচার হয়ে থাকে। আর কি ক্যান নট বি গিভেন ইন ওরালি। টেপটোমাইসিন বা অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের কোনো অ্যান্টিবায়োটিককে ওরালি দেওয়া হয় না, এদেরকে প্যারেন্টারালি ইনজেকশন করা হয়। আর টপিক্যাল ইউজ কিছু পাওয়া যায় যেমন নিওমাইসিন, কিন্তু এদেরকে ইনজেকশন রুটেই দেওয়া হয়, ওরালি দেওয়া যায় না। এবং কেন দেওয়া যায় না, অবশ্যই অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকের ফুল ভিডিওটা দেখতে হবে, তবেই ক্লিয়ার হবে যে কেন এদেরকে ওরালি অ্যাডমিনিস্ট্রেশন করা হয় না, ইনজেকশন রুটেই বা প্যারেন্টাল রুটেই কেন সবসময় অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। বুঝে গেল, এই হলো আমাদের স্টেপটোমাইসিন। তো নেক্সট ড্রাগে মুভ করা যাক। নেক্সট ড্রাগ কি, ইথামবিউটল কি, একটা টিউবারকিউলোস্ট্যাটিক ড্রাগ, মোস্ট ফ্রিকুয়েন্টলি এক্সামের পয়েন্ট অফ ভিউতে কী করে, ইথামবিউটল একটা টিউবারকিউলোস্ট্যাটিক ড্রাগ। পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিটিউবারকুলার ড্রাগ স্ট্যাটিক ইন নেচার। স্ট্যাটিক মানে কি, টিউবারকুলোস্ট্যাটিক বা ব্যাকটেরিওস্ট্যাটিক, অলরেডি বলেছি। স্ট্যাটিক মানে যারা ব্যাকটেরিয়ার গ্রোথ প্রসেসকে স্টপ করে, স্টপ দ্য গ্রোথ প্রসেস। আর সাইডাল মানে কি, ব্যাকটেরিওসাইডাল বা টিউবারকুলোসাইডাল। সাইডাল মিন্স পুরোপুরি কিল দ্য ব্যাকটেরিয়া।
সেরকম ইথাম্বিউটল কি টিউবারকুলোস্ট্যাটিক, মানে এ কী করে গ্রোথ প্রসেসকে ইনহিবিট করে, এই গ্রোথ প্রসেসকে ইনহিবিট করে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া বলতে যে টিউবারকুলোসিসের যে পজিটিভ অর্গানিজম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তার গ্রোথ প্রসেসকে ইনহিবিট করে, এই কারণে একে টিউবারকুলোস্ট্যাটিক ড্রাগ বলা হয়। বুঝা গেল? মেকানিজম অ্যাকশন কি? ইথাম্বিউটল ইন্টারফেয়ার উইথ বায়োসিনথেসিস অফ অ্যারাবিনোগ্যালাকটোন, মেজর পলিস্যাকারাইড অফ মাইকোব্যাকটেরিয়াল সেল ওয়াল। অ্যারাবিনোগ্যালাকটোন কি? একটা মেজর পলিস্যাকারাইড। কার মেজর পলিস্যাকারাইড? মাইকোব্যাকটেরিয়ার সেল ওয়ালের একটা মেজর পলিস্যাকারাইড। বাই ইনহিবিটিং দ্য এনজাইম অ্যারাবিনো ট্রান্সফারেজ। অ্যারাবিনো ট্রান্সফারেজ একটা এনজাইম, সেই এনজাইমটা কি ইনভলভ অ্যারাবিনোগ্যালাকটোন সিনথেসিস। অ্যারাবিনো ট্রান্সফারেজ একটা এনজাইম যেটা অ্যারাবিনো গ্যালাকটোন সিনথেসিসে হেল্প করে, যার এটার এনজাইম, যার এনজাইমটার নাম অ্যারাবিনোসাইল ট্রান্সফারেজ। অ্যারাবিনোসাইল ট্রান্সফারেজ এ কি করে? অ্যারাবিনোগ্যালাকটোন গ্যালাকটোন সিনথেসিস করে। অ্যারাবিনো ট্রান্সফারেজ অ্যারাবিনো গ্যালাকটোন সিনথেসিসে হেল্প করে। অ্যারাবিনো গ্যালাকটোন কি? অ্যারাবিনো গ্যালাকটোন কি একটা পলিস্যাকারাইড, ব্যাকটেরিয়ার সেল ওয়ালের। পলিস্যাকারাইড ও ব্যাকটেরিয়ার সেল ওয়াল। তো কি হবে? এই অ্যারাবিনো ট্রান্সফারেজ অ্যারাবিনো গ্যালাকটোন তৈরি করে, আর অ্যারাবিনো গ্যালাকটোন পলিস্যাকারাইড ও ব্যাকটেরিয়ার সেল ওয়াল, মানে ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরিতে পার্টিসিপেট করে। সেল ওয়ালের কোনো কম্পোজিশন একটা ইম্পর্টেন্ট। তো যদি আমরা এখন অ্যারাবিনো ট্রান্সফারেজ এই এনজাইমটাকে ইনহিবিট করি, এই এনজাইমটা যে কাজ করছিল সেই কাজটা নিশ্চয়ই করতে পারবে না। তাহলে এনজাইম কি কাজ করছিল? অ্যারাবিনো গ্যালাকটোন সিনথেসিস হেল্প করছিল। আর যখন আমাদের এনজাইমটাই আর নেই তখন অ্যারাবিনো গ্যালাকটোন সিনথেসিস হবে না। আর অ্যারাবিনো গ্যালাকটোন যদি না সিনথেসিস হয়, অ্যারাবিনো গ্যালাকটোন যেটার জন্য রেসপন্সিবল, কিসের জন্য রেসপন্সিবল? মাইক্রোব্যাকটেরিয়ার সেল ওয়ালে একটা পলিস্যাকারাইড সেল ওয়ালের স্ট্রাকচার মেনটেন হেল্প করে। তো সেই কাজটা হবে না, তখন সেল ওয়াল ড্যামেজ হবে। বুঝা গেল? এই মেকানিজমটাই ফলো করে আমাদের ইথাম্বিউটল। ইথাম্বিউটল ইন্টারফেয়ার উইথ বায়োসিনথেসিস অফ অ্যারাবিনো গ্যালাকটোন। অ্যারাবিনো গ্যালাকটোনকে তৈরি হতে দেয় না। কীভাবে তৈরি হতে দেয় না? বাই ইনহিবিটিং দ্য এনজাইম অ্যারাবিনোসাইল ট্রান্সফারেজ হুইচ ইজ ইনভলভ অ্যারাবিনো গ্যালাকটোন সিনথেসিস। বুঝা গেল? দেয়ারফর ইন্টারফেয়ারিং পলিমারাইজেশন উইথ মাইকোলিক অ্যাসিড অফ মাইক্রোব্যাকটেরিয়ার সেল ওয়াল। তারপর আর মাইকোলিক অ্যাসিড তৈরি হবে না। আর মাইকোলিক অ্যাসিড কি অলরেডি বলেছি, মাইকোলিক অ্যাসিড ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ মাইক্রোব্যাকটেরিয়াল সেল ওয়াল। এই কারণে এদের মাইক্রোব্যাকটেরিয়া বলা হয়, এদেরকে ব্যাকটেরিয়া তো বলা হয় না। টিবির কজেটিভ অর্গানিজমের নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম কেন বলা হচ্ছে? কারণ এ ব্যাকটেরিয়ার থেকে নিশ্চয়ই আলাদা। কিভাবে আলাদা? কারণ এর সেল ওয়ালে মাইকোলিক অ্যাসিড প্রেজেন্ট থাকে। এর সেল ওয়ালে মাইকোলিক অ্যাসিড প্রেজেন্ট থাকে, যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রেজেন্ট থাকে না, কিন্তু মাইকোব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, কি প্রেজেন্ট থাকে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন প্রেজেন্ট থাকে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এবং গ্রাম নেগেটিভের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেনও প্রেজেন্ট থাকে, তার সাথে আরও কি প্রেজেন্ট থাকে? লিপোপ্রোটিন অ্যান্ড লিপোপলিস্যাকারাইড। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কেবলমাত্র পেপটাইডোগ্লাইকেন লেয়ার প্রেজেন্ট থাকে সেল ওয়ালে, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন তো প্রেজেন্ট থাকে, তার সাথেও আউটার মেমব্রেন হিসাবে লিপোপ্রোটিন এবং লিপোপলিস্যাকারাইড প্রেজেন্ট থাকে। সেরকম মাইক্রোব্যাকটেরিয়ামের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন প্রেজেন্ট থাকে,
কিন্তু এর ক্ষেত্রে এক্সট্রাভাবে একটা জিনিস প্রেজেন্ট থাকে, তার জন্য এর নাম মাইকোব্যাকটেরিয়া। মাইকো আর মাইকোলিক অ্যাসিড, মাইকোলিক অ্যাসিড থেকে এর এসেছে মাইকোব্যাকটেরিয়াম নাম, বোঝা গেল? তো এই কাজটাই আমাদের ইথামবিউটাল ফলো করে। এর মোস্ট ইম্পর্টেন্ট এডিআর কি, কজ অপটিক নিউরোটাইটিস। ইথামবিউটাল কজ অপটিক নিউরোটাইটিস মানে আমাদের চোখ রিলেটেড প্রবলেম, চোখের যে নার্ভ, অপটিক নার্ভ, সেখানে ড্যামেজ কজ করে ইথামবিউটাল। আর কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কোশ্চেনের, বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় বা বিভিন্ন এক্সামে দেখা যায়, ইথামবিউটাল অ্যাভয়েড ইন চিলড্রেন, এবং ইথামবিউটাল ইজ নট হেপাটোটক্সিক ইন নেচার। ইথামবিউটাল ইজ নট হেপাটোটক্সিক ইন নেচার। আর আমাদের স্টেপটোমাইসিনও কি দেখলাম, নন হেপাটোটক্সিক ইন নেচার। তো দুটো ড্রাগ পেলাম যারা নন হেপাটোটক্সিক ইন নেচার, একটা হচ্ছে স্টেপটোমাইসিন, অ্যানাদার ওয়ান ইথামবিউটাল। কিন্তু আমাদের আইসোনাজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড এরা সবাই হেপাটোটক্সিক ইন নেচারের, বুঝা গেল? নেক্সট স্লাইড। তো আমরা ফার্স্ট লাইন যে সমস্ত ড্রাগ ছিল, আইসোনাজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, স্টেপটোমাইসিন এবং ইথামবিউটাল, টোটাল 5টা ড্রাগ পড়ে নিয়েছি। এরপর আমাদের আসছে সেকেন্ড লাইন ড্রাগ, যার মধ্যে ফার্স্ট ড্রাগ আছে আমাদের সাইক্লোসেরিন। সাইক্লোসেরিন কী করে, ইট ইনহিবিট সিনথেসিস অফ ব্যাকটেরিয়াল সেল ওয়াল বাই কমপ্লিটিং উইথ ডি অ্যানালিন এবং এল অ্যালানিন। ডি অ্যানালিন এবং এল অ্যালানিন কী এমন একটা জিনিস যাকে ইনহিবিট করে দিলে কী হবে, ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস প্রসেসও ইনহিবিট হবে। তো ডি অ্যালানিন এবং এল অ্যালানিন এরা কি, এরা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। কিসের জন্য রেসপন্সিবল, এরা আমাদের পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন কি একটু আগেই বললাম, পেপটাইডোগ্লাইকেন সেল ওয়ালে প্রেজেন্ট থাকে, সেল ওয়ালে প্রেজেন্ট থাকে, ব্যাকটেরিয়ার সেল ওয়াল। তো ডি অ্যালানিন, এল অ্যালানিন একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট পেপটাইডোগ্লাইকেন লেয়ারের, যেটা একটা সেল ওয়ালের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। সেল ওয়ালের মধ্যে পেপটাইডোগ্লাইকেন প্রেজেন্ট থাকে, যে পেপটাইডোগ্লাইকেন ডি অ্যালানিন, এল অ্যালানিন দিয়ে তৈরি হয়। আরও পেপটাইডোগ্লাইকেন আমরা দেখেছি বিটা ল্যাকটামে পড়ার সময়, যেখানে আমাদের নাগ থাকে। তো বিভিন্ন রকম জিনিস দিয়ে একটা পেপটাইডোগ্লাইকেন তৈরি হয়। সবাইকে তো একটা ড্রাগ ইনহিবিট করতে পারে না, কিছু কিছু জিনিস ড্রাগ কিছু পার্টিকুলার ফাংশন শো করে। সেরকম পেপটাইডোগ্লাইকেনের যে ডি অ্যালানিন, এল অ্যালানিন আছে, তাদেরকে ইনহিবিট করা আমাদের সাইক্লোসেরিন। সেরকমই পেপটাইডোগ্লাইকেনে যখন নাগের বন্ড প্রেজেন্ট থাকে, যেখানে ট্রান্সপেপটাইডেস এনজাইম প্রেজেন্ট থাকে, সেটাকে কে ইনহিবিট করে, বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকরা। অলরেডি পড়িয়েছি, যারা দেখো না ভিডিও অবশ্যই দেখে নাও, আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকের মেকানিজম অ্যাকশন ডিটেল এক্সপ্লেনেশন করেছি, নাগ কী, আমাদের বন্ড কীভাবে তৈরি হয়, সেখানে ট্রান্সপেপটাইডেস এনজাইমের রোল কী, বুঝা গেল? তো সাইক্লোসেরিন, ডি অ্যালানিন, এল অ্যালানিনকে ইনহিবিট করে। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট অপশান দিতে পারে ডি অ্যালানিন, এল অ্যালানিন। এর অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন কি, সাইকোসিস। সাইক্লোসেরিন সাইকোসিস মনে থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিটিউবারকুলার ড্রাগ কজ সাইকোসিস প্রবলেম, সাইক্লোসেরিন নামের সাথেই ম্যাচ খাচ্ছে, সাইকোসিস। নেক্সট ড্রাগ কি আছে, প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, যার শর্ট ফর্মে কি বলা হয়, পাস। খুবই ইম্পর্টেন্ট, পাস, প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড। এর মেকানিজম অ্যাকশন কি, ইট ইনহিবিট ফলিক অ্যাসিড সিনথেসিস প্রসেস অফ ব্যাকটেরিয়া বাই ইনহিবিটিং ফোলেট সিনথেটেজ এনজাইম। ফোলেট সিনথেটেজ একটা এনজাইম, যে এনজাইমটা কি করে, ব্যাকটেরিয়ার বডিতে ফলিক অ্যাসিড তৈরি করে। ফোলেট সিনথেটেজ একটা এনজাইম, যে এনজাইমটা ব্যাকটেরিয়ার বডিতে ফলিক অ্যাসিড তৈরি করে। আর ফলিক অ্যাসিড তৈরি করলে কি হবে, ফলিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট, ডিএনএ, আরএনএ, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড তৈরির জন্য ফলিক অ্যাসিড ইম্পর্টেন্ট। কারণ কি, এই ডিএনএর মধ্যে, আরএনএর মধ্যে যে নাইট্রোজেন বেস পেয়ার, পিউরিন, পাইরিমিডিন, নাইট্রোজেন বেস পেয়ার, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, আর এটাতে ইউরাসিল পড়েছি আমরা। তো সেই বেস পেয়ার তৈরি করার জন্যই ফলিক অ্যাসিড ইম্পর্টেন্ট। কিন্তু প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড কী করছে, ফোলেট সিনথেটেজ এনজাইমকে ইনহিবিট করে দিচ্ছে।
আর ফোলেট সিনথেটেজ এনজাইমটা যদি ইনহিবিট হয়ে যায় কী হবে, ব্যাকটেরিয়া তখন আর ফলিক অ্যাসিড তৈরি করতে পারবে না। আর ফলিক অ্যাসিড যদি না তৈরি হয়, ফলিক অ্যাসিড যেই কাজগুলো করে, কি কি কাজ করে, ডিএনএ আরএনএ যে বেস পেয়ার, নাইট্রোজেন বেস পেয়ার, পিউরিন, পাইরিমিডিন, অ্যামাইনো অ্যাসিড, এগুলো তৈরি করতে পারবে না। আর ডিএনএ আরএনএ যদি না তৈরি হয়, ভাবো কী হবে, ব্যাকটেরিয়া রেপ্লিকেট করতে পারবে না, তার গ্রোথ হবে না, তার সাথে তার প্রোটিন তৈরি প্রসেসও ইনহিবিট হবে, তাই তো এই কাজগুলো ইনহিবিট হয়ে যাবে। তো প্যারামাইনোসাইলেসিক অ্যাসিড এই মেকানিজমটাই ফলো করে। তো আর কোন ড্রাগের মেকানিজম অ্যাকশন ফলিক অ্যাসিড সিনথেসিস, আর কোন ড্রাগের আছে আমরা পড়েছি, সালফোনামাইড। সালফোনামাইড ক্লাসে যে ড্রাগ আছে তাদেরও মেকানিজম অ্যাকশন এই ফলিক অ্যাসিড সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করা। যারা জানো না অবশ্যই দেখে নেবে, সালফোনামাইডের ভিডিও আমি আপলোড করেছি, সেখানে আমি ফলিক অ্যাসিড কীভাবে তৈরি হয়, তার পাথওয়ে, ফোলেট সিনথেটেজ এনজাইমের রোল, সমস্ত কিছু ডিসকাস করেছি। যারা দেখো না অবশ্যই দেখে নেবে। এর কী কী অ্যাডভার্স রিঅ্যাকশান আছে, এপিগ্যাস্ট্রিক পেন, হাইপোক্যালেমিয়া, গয়টার, লিভার ডাইসফাংশন এবং ব্লাড ডিসক্রাসিস। ব্লাড ডিসক্রাসিস মানে কি, আমাদের অ্যানিমিয়া রিলেটেড প্রবলেম। কি অ্যানিমিয়া কজ করে, ফলিক অ্যাসিড যদি ডেফিসিয়েন্সি হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ভিটামিন বি9, ফলিক অ্যাসিড যার ডেফিসিয়েন্সিতে হয় কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আর ভিটামিন বি12 যার ডেফিসিয়েন্সিতে কী হয় বোন ম্যারো ডিপ্রেশন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পড়েছি আমরা, এবং জিলেটের জন্য ইম্পর্টেন্ট এগুলো। জিলেট কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আর কোশ্চেন কোথায়, এগুলোই কোশ্চেন, বেসিক জিনিস। নেক্সট ক্যানামাইসিন কোন ক্লাসের ড্রাগ, অ্যামাইনোগ্লাইকোসাইড, অলরেডি বলেছি। অ্যামাইনোগ্লাইকোসাইডের মেকানিজমও তোমরা জানো, প্রোটিন তৈরির প্রসেসকে ইনহিবিট করা, কীভাবে ইনহিবিট করে সেটাও জানো, আমি এইমাত্র ডিসকাস করলাম স্টেপটোমাইসিন পড়ানোর সময়। 30S 50S এর ইন্টারফেস বাইন্ড হয়, ফিজ ইনিশিয়েশনকে ইনহিবিট করে, এমআরএনএ কোডনকে মিসরিডিং কজ করে, তার জন্য ফল্টি অ্যামাইনো অ্যাসিড প্রডিউস হয়, কারণ পেপটাইড বন্ডে কী চলে আসে, রং অ্যামাইনো অ্যাসিড চলে আসে। সেম, কারণ অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক আন্ডারেই পড়ে ক্যানামাইসিন, অ্যামিকাসিন, আমাদের নিওমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, টোব্রামাইসিন, এরা সবাই অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, সবার মেকানিজমই সেম। একটা গ্রুপ, এর গ্রুপের মধ্যে যত ড্রাগ আছে সবারই মেকানিজম সেম, বুঝে গেল। তাহলে এর অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশান কী হবে, সেম, অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, 8 ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ, এ সমস্ত প্রবলেম কজ করবে। রিফাম্পিসিনের যেমন মেকানিজম, রিফাবিউটিনের সেম মেকানিজম। রিফাম্পিসিনের কী মেকানিজম ছিল, ফার্স্ট ভিডিওতে পড়েছি। এ কী করে, রিফাম্পিসিন আমাদের যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এনে কোন এনজাইম কাজ করে, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রসেসের নাম কি, ট্রান্সক্রিপশন। যে ট্রান্সক্রিপশন প্রসেস যেখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, সেখানে ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ প্রেজেন্টেই তৈরি হয়। আর যদি আমরা এই এনজাইমটাকে নষ্ট করে দিই তাহলে কী হবে, ডিএনএ থেকে আর আরএনএ তৈরি হবে না, কারণ এই এনজাইমটাই ডিএনএ থেকে আরএনএ তৈরি করে। আর আরএনএ যদি না তৈরি হয়, আরএনএর যে ফাংশন, রাইবোজোম তৈরি করা, প্রোটিন তৈরি করা, প্রতিটা জিনিস ইনহিবিট হবে। তো সেই কাজগুলোই করে ব্যাকটেরিয়া, তখন প্রোটিন তৈরি করতে পারবে না। প্রোটিন তৈরি না হলে যে প্রোটিনের যে ফাংশন, বিভিন্ন এনজাইম, বিভিন্ন সেলুলার ফাংশন, সেগুলো ইনহিবিট হবে। তো রিফাবিউটিন ইনহিবিট ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ এনজাইম, যেটা রিফাম্পিসিনের সিমিলার মেকানিজম। এগুলো শর্টে বলছি কারণ এগুলো অলরেডি কোনো না কোনো ক্লাসে ডিসকাস করেছি, তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তো সেম জিনিস আবার একটা ভিডিওতে ডিসকাস করলে কী হবে, ভিডিওটা লেন্থি হয়ে যাবে, যেহেতু একবার পড়ানো হয়েছে ওখান থেকে ডিসকাস দেখে নেবে। আর এখানেও আমি এমনও শর্ট বলছি না যে তোমার অসুবিধা হবে, যতটুকুন দরকার ততটুকুন বলে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ডেপথ সেইটা কিন্তু জানতে গেলে মেন ভিডিওটা অবশ্যই দেখতে হবে। নেক্সট কী ড্রাগ আছে, ইথিওনামাইড এবং প্রোথিওনামাইড।
ইথিওনামাইড এবং প্রোথিওনামাইড, এদের মেকানিজম কি? ইনহিবিট মাইক্রোলিক অ্যাসিড সিনথেসিস অফ মাইক্রোব্যাকটেরিয়া সেল ওয়াল। তোমরা আমাকে বলো কমেন্ট সেকশনে যে মাইক্রোলিক অ্যাসিড সিনথেসিস প্রসেসের জন্য ইনহিবিট হয়, তাহলে কী হবে? মাইক্রোব্যাকটেরিয়াল সেল ওয়াল ইনহিবিট হবে। কারণ কি? মাইক্রোলিক অ্যাসিড মাইক্রোব্যাকটেরিয়ামের সেল ওয়ালের জন্য ইম্পর্টেন্ট। এই নামই এসেছে মাইক্রোলিক অ্যাসিডের জন্য, মাইক্রোব্যাকটেরিয়াম। তো মাইক্রোলিক অ্যাসিড যদি ইনহিবিট হয় ব্যাকটেরিয়ার সেল ওয়াল, মাইক্রোব্যাকটেরিয়ামের সেল ওয়াল ইনহিবিট হবে, সেল ওয়াল তৈরি হবে না, লাইসিস হবে ব্যাকটেরিয়ার সেল ওয়াল। কী কজ করে? গয়টার কজ করে, হাইপোথাইরয়েডিজম কজ করে। মোস্ট ফ্রিকুয়েন্টলি এমসিকিউ, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিটুবারকুলার ড্রাগ কজ গয়টার? ইথিওনামাইড অ্যান্ড প্রোথিওনামাইড কজ গয়টার। আর কোন ড্রাগ কজ করে গয়টার? লিথিয়াম কার্বনেট, যেটা ম্যানিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয় বাইপোলার ডিসঅর্ডার। তো এই আমাদের ফার্স্ট লাইন সেকেন্ড লাইন যত ড্রাগ ছিল তার মেকানিজম, তার অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন ডিসকাস করে নিলাম। বুঝে গেল? নেক্সট স্লাইড খুবই ইম্পর্টেন্ট, ডটস থেরাপি। ডটস থেরাপি কিসের জন্য ইউজ করা হয়? টিবি ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। প্রথম লাইনটা একটা কোশ্চেন যে ডটস থেরাপি কোন ট্রিটমেন্টে ইউজ করা হয়? টিবি, লেপ্রোসি, ক্যান্সার, ম্যালেরিয়া, কোন ট্রিটমেন্টের? টিউবারকিউলোসিস ট্রিটমেন্টে ডটস থেরাপি ইউজ করা হয়। কত সালে লঞ্চ হয়েছিল? 1997। ডটসের ফুল ফর্ম কি? ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স ইজ দ্য ফুল ফর্ম অফ ডটস থেরাপি। ডটস থেরাপিটা কি অ্যাকচুয়ালি যদি একটু শর্টে বলি, ডটস থেরাপি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড হেলথ যে অর্গানাইজেশন আছে সেই দ্বারা প্রসিডিওর করা একটা থেরাপি, যেটা কিসের জন্য ইউজ করে? টিউবারকিউলোসিস। কারণ টিউবারকিউলোসিস যখন ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করে যায় তখন, কারণ এটা কমিউনিকেবল ডিজিজ, প্রথম স্লাইডে বলেছি, যেটা ড্রপলেটের জন্য ইনফেকশন হয়, একটা পার্সন থেকে অন্য পার্সনে ট্রান্সমিট করে, তো ওয়ার্ল্ড ওয়াইড ইনফেকশন কজ করতে শুরু করে। তখন আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফাংশানে কি? গোটা বিশ্বের স্বাস্থ্য বজায় রাখা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। তো সে কি করে? একটা প্রপার ট্রিটমেন্ট বা গাইডলাইন তৈরি করে, যেই গাইডলাইনটা প্রতিটা দেশ যারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গাইডলাইন ফলো করে, তাদের মেম্বার তাদের স্ট্র্যাটেজি ফলো আপ করে, তো তাদেরকে ফলো করতে হবে টু কন্ট্রোল টিউবারকিউলোসিস ইনফেকশন। তো এখানে কি করা হয়? তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কী করে? একটা ডটস থেরাপি লঞ্চ করে, যেই থেরাপির মাধ্যমে কিছু প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করা হয়। যেমন যার মধ্যে মেন স্ট্র্যাটেজি হচ্ছে একটা অবজারভেশন। এ দেখতে পাচ্ছ, স্ট্র্যাটেজি ফর টিউবারকুলোসিস ট্রিটমেন্ট, যেটা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করে, যার মধ্যে কি আছে? ডাইরেক্ট অবজারভেশন অ্যান্ড শর্ট কোর্স কেমোথেরাপি। ডাইরেক্ট অবজারভেশন বলতে কি? এখানে যে যারা হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, হেলথ কেয়ার ওয়ার্কার বা ট্রেনার্স বলো, তারা কি করবে? যে পেশেন্ট যার টিবি হয়েছে তাকে অবজারভেশনে আনতে রাখবে, ডাইরেক্ট অবজারভেশন। তার যখনই টিবি হবে, টিবি কেস ফাইন্ডিং, তার আইডেন্টিফিকেশান, যেমন বলেছিলাম মন্ট্যাক্স টেস্ট বা বিভিন্ন সময় লাংস এক্সরেও করা হয়। তো সেই টিবি পেশেন্টকে পুরো প্রথমে আইডেন্টিফিকেশান যে হ্যাঁ এই পেশেন্টের টিবি হয়েছে, তারপর কি সেই পেশেন্টকে সেই দিন থেকেই সেপারেট করে রাখা, কারণ কমিউনিকেবল ডিজিজ যাতে অন্য কারোর মধ্যে না হয়ে যায়, সেপারেট করে রাখা এবং তাকে কন্টিনিউ ফলো আপ করা। কতদিন অবধি ফলো আপ করা? যতদিন তার ট্রিটমেন্ট চলবে, যতদিন না সে সুস্থ হয়ে ওঠে, যতদিন না কিওর হয়ে যায় পেশেন্ট, ততদিন তাকে ফলো আপ করা, রেগুলার ফলো আপ করা। এবং এই যে ট্রিটমেন্ট প্রসিডিওর, সেইটাও এই ডটস থেরাপির আন্ডারেই পড়ে, যে কী রকমভাবে ট্রিটমেন্ট করতে হবে, কী কী ড্রাগ দিতে হবে, কতদিনের জন্য দিতে হবে, কোন রেজিমেন্ট ফলো আপ হবে, সমস্ত কিছু এই ডটস থেরাপির আন্ডারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মেনশন করে দেয়। নাম শুনে বোঝা ডাইরেক্ট অবজার্ভ শর্ট কোর্স কেমোথেরাপি, এই যে এর মধ্যে ইনভলভ, এই কারণে একে ডাইরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স বলা হয়। কী আছে ডাইরেক্ট অবজার্ভের মধ্যে? হেলথ কেয়ার ওয়ার্কার or trainer observed or watch patient take their medication, যে পেশেন্টকে ওয়াচ করতে হবে যে সে মেডিসিন নিচ্ছে কি না, সেটা অবজার্ভ করতে হবে। এবং শর্ট কোর্স কেমোথেরাপি এ স্ট্যান্ডার্ডাইজ ট্রিটমেন্ট রেজিমেন্ট। স্ট্যান্ডার্ডাইজ মানে যেটা সবাইকে ফলো করতে হবে এবং সেম, কোনো পেশেন্টের জন্য আলাদা নয়, সবার জন্যই সেম ট্রিটমেন্ট প্রসিডিওর। এর গোল কি? এরকম করার পর
আলটিমেটলি গোল কি, কেন করা হচ্ছে? কারণ এনশিওর অ্যাডারেন্স, ইমপ্রুভ ট্রিটমেন্ট কমপ্লিশন রেট, যে ট্রিটমেন্ট হচ্ছে তার কমপ্লিশন রেটকে ইমপ্রুভ করা, ট্রিটমেন্ট যাতে যাতে জলদি সুস্থ হয় এবং তার কিউরেবল যে পার্সেন্টেজ সেটা যেন ইমপ্রুভ হয়। আর কি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কি, রিডিউস রেজিস্ট্যান্স, ড্রাগ রেজিস্ট্যান্স যাতে না হয়। কারণ অ্যান্টিব্যাকটেরিয়াল যে ড্রাগ আছে অ্যান্টিবায়োটিক, তার সবচেয়ে মেন যে ড্রব্যাক সেটা হচ্ছে রেজিস্ট্যান্স প্রবলেম, তারা রেজিস্ট্যান্স হয়ে যায়। তো যাতে রেজিস্ট্যান্স না হয়, তো ড্রাগ কম্বিনেশান ঠিক করা, ড্রাগ চেঞ্জেরও ব্যাপার থাকে, একটু পরে আমরা দেখব কোন কোন ড্রাগ কীভাবে দেওয়া হয়। তো সেই রেজিস্ট্যান্স প্রবলেমটাও যাতে না হয় টিবির পেশেন্টের ক্ষেত্রে, তো সেইটাকেও দেখা, সেটাকেও লক্ষ্য রাখা, যেটা একটা এই ডটস থেরাপির গোল। কি, মিনিমাইজ দ্য ডেভেলপমেন্ট অফ ড্রাগ রেজিস্ট্যান্স ট্রিটমেন্ট, সেটাকে কী করতে হবে, মিনিমাইজ করতে হবে যাতে ড্রাগ রেজিস্ট্যান্স না হয়। আর কি, কিওর টিবি, যেটা আলটিমেট ফল, আমাকে টিবি কিওর করতে হবে। তো এফেক্টিভলি ট্রিট টিবি পেশেন্ট। এর ফলে কি বেনিফিটস পাওয়া গেছে, হাই কিওর রেট। এর ফলে আগে যেভাবে কিওর হচ্ছিল টিবি, যে যা নিজের মতো চিকিৎসা করার ফলে, তার থেকে কী হয়, কিওর রেট ইনক্রিজ করে, যেহেতু প্রপার গাইডলাইন ফলো করার জন্যে কিওর রেট তখন ইনক্রিজ করে। ডটস হ্যাজ বিন শো টু এফেক্টিভ ইন ট্রিটিং টিবি। আর কি, রিডিউস ট্রান্সমিশন, যে ট্রান্সমিশন প্রবলেম একটা থেকে একটা পেশেন্ট থেকে অ্যানাদারে ট্রান্সমিট হওয়া ভায়া ড্রপলেট, তো সেই ট্রান্সমিশনটাও রিডিউস হয়। বাই কিওরিং টিবি পেশেন্ট, ট্রান্সমিশন ইজ রিডিউসড। কি ইমপ্লিমেন্টেশন হচ্ছে, গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভ, ডটস ইজ এ কি কম্পোনেন্ট অফ টিবি কন্ট্রোল প্রোগ্রাম ওয়ার্ল্ড ওয়াইড। এই ডটস আমাদের কি কম্পোনেন্ট টিউবারকুলোসিস কন্ট্রোল ওয়ার্ল্ড ওয়াইডের জন্য, আর কোনো কন্ট্রোল প্রোগ্রাম নেই, এই ডটসটাই ওয়ার্ল্ড ওয়াইড একটা কি কম্পোনেন্ট। আর হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার, যারা হেলথ কেয়ার ফ্যাসিলিটিস দেবে ওয়ার্কার, তাদেরকে ট্রেন করা, প্রপার ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করা এসেনশিয়াল ফর ডটস ইমপ্লিমেন্টেশন। যারা প্রপার ওয়ার্কার, যারা টিবি রিলেটেড কাজ করে, যারা হেলথ ওয়ার্কার আছে, তাদেরকে গাইড করা, তাদেরকে ট্রেন করা, কারণ তাদেরও তো টিউবারকুলোসিস হয়ে যেতে পারে যেহেতু কমিউনিকেবল ডিজিজ। তো সেগুলো যাতে মিনিমাইজ করা যায়, ইনফ্রাস্ট্রাকচার যাতে আরও ইমপ্রুভ করা যায়, তো সেই সমস্ত জিনিসকে এই ডটস থেরাপির আন্ডারে রাখা হয়েছে। বুঝে গেল? তো এখানে এই যে রেজিমেন্ট বললাম, ড্রাগ রেজিমেন্ট, এতক্ষণ ধরে ড্রাগ রেজিমেন্ট করেছে, জিনিসটা কি, রেজিমেন্ট যেটা আছে দু টাইপের রেজিমেন্ট হচ্ছে, একটা হচ্ছে ইন্টেন্সিভ ফেজ, একটা কন্টিনিউশন ফেজ। প্রথমে যে টিবি হবে, প্রথম সময় যেটা দেওয়া হবে সেটা হচ্ছে ইন্টেন্সিভ ফেজ ট্রিটমেন্ট, যেখানে 2 মান্থের জন্যে, এইভাবে লেখা হয় HRJD, মানে 2 মান্থের জন্যে, জেড ফর আইসোনেজাইড, আর ফর রিফাম্পিসিন, জেড ফর পাইরেজিনামাইড, এইচ ফর আইসোনেজাইড, ই ফর ইথামবিউটল, যেটা শর্ট ফর্ম বলেছিলাম প্রথমে, শর্ট ফর্মগুলো মনে রাখতে। আর কন্টিনিউশন ফেজে কী করতে হবে, 4 মাসের জন্য HR, মানে আইসোনেজাইড আর রিফাম্পিসিন 4 মাস, মানে 6 মাসের টোটাল ট্রিটমেন্ট। প্রথম 2 মাস আইসোনেজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড আর স্টেপটোমাইসিন, নেক্সট 4 মান্থ আইসোনেজাইড আর রিফাম্পিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। বুঝা গেল? এই হচ্ছে আমাদের ডটস থেরাপি যে রেজিমেন্ট, এবং এরা প্রপার, এই ড্রাগগুলো একটা প্রপার বক্সে রাখা থাকে, এবং এরাও একটা প্রপার বক্সে রাখা যায়, বক্স খোলা হয় না, কিছু করা হয় না, বক্সের মতন থাকে, জাস্ট পেশেন্ট আসলে ট্রিটমেন্ট ইউজ করা হয়। এখান থেকে বক্স থেকে ড্রাগ সরিয়ে অন্য বক্সে দেওয়া, শর্টেজ এরকম কোনো যাতে না হয়, ড্রাগের প্রপার রেজিমেন্ট। বুঝা গেল? এরপরে আসছে আমাদের প্র্যাকটিস সেট, কিছু এমসিকিউ আমরা ডিসকাস করে নেব, যেগুলো আজকে ক্লাস করানো হয়েছে বা আগের পার্ট 1-এর ক্লাসে, বা টিবি রিলেটেড কিছু এমসিকিউ যেগুলো অলরেডি দেখা গেছে বিভিন্ন এক্সামে বা আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে পজিটিভ এজেন্ট অফ টিউবারকুলোসিস, কি পড়েছি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য মেজর মোড অফ ট্রান্সমিশন অফ টিবি, কি বললাম, ড্রপলেট ইনফেকশন, কমিউনিকেবল ডিজিজ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টিটিউবারকুলার ড্রাগ ইজ নন হেপাটাটক্সিক, কী আছে নন হেপাটাটক্সিক অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, স্টেপটোমাইসিন অ্যান্ড ইথামবিউটল। অপশানে কী আছে, আইসোনেজাইড, রিফাম্পিসিন, ইথোনামাইড, স্টেপটোমাইসিন। তাহলে স্টেপটোমাইসিন অ্যান্সার হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, প্রিভ্যালেন্স অফ টিবি ইনফেকশন ইজ ডিটারমাইন্ড বাই, টিবি ইনফেকশনের ডিটারমাইন করার জন্য কোন টেস্ট ইউজ করা হয়? টিউবারকুলিন টেস্ট ইউজ করা হয়, ম্যানটক্স টেস্ট ইউজ করা হয়, যেখানে 0.1 ml টিউবারকুলিন ইন্ট্রাডার্মাল ইনজেক্ট করা হয়। তোমরা কমেন্ট করে যেমন 5 মিলিমিটার আর গ্রেটার দ্যান 5 মিলিমিটারে যদি সারাউন্ডে যদি ইনফ্লামেশন রেডনেস সোয়ালো হয়, তাহলে কোনটা কোন টাইপের টিবি, ল্যাটেন্ট টিবি, অ্যাক্টিভ টিবি পড়েছো? কমেন্ট করে জানো। ইনকিউবেশন পিরিয়ড অফ টিউবারকুলোসিস 2 to 12 উইক। হোয়াট ইজ দ্য নেম অফ ভ্যাকসিন এগেনস্ট টিউবারকুলোসিস, কোন ভ্যাকসিন ইউজ করা হয়? BCG ভ্যাকসিন, ব্যাসিলি, ক্যালমেট, গুয়ারিন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন ড্রাগ অফ টিউবারকুলোসিস, কী কী আছে? আইসোনোজেট, রিফাম্পিসিন, স্টেপটোমাইসিন, পাইরাজিনামাইড, বিউটল। আইসোনোজেট, রিফাম্পিসিন, স্টেপটোমাইসিন। তো সবাই ফার্স্ট লাইন ড্রাগ, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ অ্যাসোসিয়েটেড উইথ ম্যাক্স অকুলার সাইড এফেক্ট, অকুলার সাইড এফেক্ট কে কজ করে? ইথামবিউটল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো। হুইচ অ্যান্টিটিউবার ড্রাগ কজ হাইপার ইউরেসিমা, হাইপার ইউরেসিমা গাউট কজ করে কে? পাইরাজিনামাইড। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। রিফাম্পিসিন কী কজ করে? কালারেশন অফ বডি ফ্লুইড, অরেঞ্জ ইয়েলো কালার করে দেয় বিভিন্ন বডি ফ্লুইডকে, স্যালাইভা, ইউরিন, সোয়েট সবাইকে। আইসোনোজাইড কী করে? পেরিফেরাল নিউরোপ্যাথি কজ করে, নিউরোলজিক্যাল রিলেটেড প্রবলেম। ইথামবিউটল এই বললাম অকুলার টক্সিটি। পাইরক্সিন শুড বি গিভেন ওয়েন ট্রিটিং উইথ, পাইরক্সিন কোন ড্রাগের সাথে কম্বাইন্ডে দেওয়া হয়? কোন ড্রাগের সাথে? আইসোনেজেটের সাথে, কারণ আইসোনেজাইড ট্রিটমেন্টে হয় পেরিফেরাল নিউরোপ্যাথি, কারণ ডেফিসিয়েন্সি হয়। কার ডেফিসিয়েন্সি? ভিটামিন B6, যার কেমিক্যাল নেম পাইরক্সিন। ওই কারণে আইসোনেজেটের সাথে কম্বাইন্ডে পাইরক্সিন সবসময় দেওয়া হয়। হুইচ অ্যান্টিটিউবার ড্রাগ ইজ ইমপ্লিকেটেড ইন দ্য কর্শন অফ ট্রানসিট মেমোরি লস, মানে আমাদের নিউরোলজিক্যাল রিলেটেড প্রবলেমের জন্য কোন ড্রাগ রেসপন্সিবল, মানে কোর্সান নিতে হয়। কোনো পেশেন্টের যদি মেমোরি লস থাকে, সেখানে কোর্সানের সাথে ট্রিটমেন্ট করতে হয়। কোন, কে কজ করে? আইসোনেজাইড কজ করে পেরিফেরাল নিউরোপ্যাথি, নিউরোলজিক্যাল প্রবলেম। রিফাম্পিসিন অ্যাক্ট বাই কি মেকানিজম? রিফাম্পিসিনের মেকানিজম ইনহিবিটিং ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ, ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে দেয় না। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই অবধি আমাদের টিভি কমপ্লিট হলো, যেখানে আমরা এমসিকিউ আলোচনা করলাম, ড্রাগও পড়লাম, তার মেকানিজমও পড়লাম, ডিটেলস সমস্ত কিছু আমরা পড়ে নিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে আমি এরকম ইন্টারেস্টিং আরও কন্টেন্ট নিয়ে আসতে পারি। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন এবং জয় হিন্দ।